আপনার জন্মদিন আসলে গ্লোবালি পালন করা হয় একটু ভিন্নভাবে। সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালিত হয়, কোনো বছর ফ্রান্স, কোনো বছর জার্মানি, মেক্সিকো, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, এবার পালিত হচ্ছে ফিলিপিন্স। জন্মদিনকে আপনার বিশেষ কোনো অনুভূতি হয় জন্মদিনকে কেন্দ্র করে? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ওরকম কোনো অনুভূতি নাই, যেহেতু আমাদের পারিবারিকভাবে কোনোদিন জন্মদিন পালন করি নাই, এই ঐতিহ্য পরিবারে নাই। কাজে যখনই জন্মদিনের কথা আসে লোকে পালন করতে চায়, তা বললাম যে না, জন্মদিন করবো না, সেদিন বরং সোশ্যাল বিজনেস ডে করবো। তো সেইভাবে বাংলাদেশে শুরু হয়েছে সোশ্যাল বিজনেস ডে, জন্মদিনের বিষয়টা হারিয়ে যায়। এটা আমরা মনে করছি যে এটা একটা পরিবার, যে আমরা একটা পারিবারিক পুনর্মিলনী। জন্মদিন যদি হয় একটা পারিবারিক অনুষ্ঠান, যে আমরা বৃহত্তর পরিবার নিয়ে সেটা করি। কাজে প্রত্যেকবার আমরা ওই সবাইকে একত্র করি, সঙ্গে করি। সেটা বাংলাদেশেই করতাম, 7 বছর ধরে বাংলাদেশে করেছি, তারপরে আমাদের বাংলাদেশে করা সম্ভব হলো না। আমাদের হোটেল দিতে দিল না, আমরা হোটেলের জায়গা পেলাম না। 2017 সালের কথা বলছি। 17 সালে আমাদের বিদেশি যারা আসছিল প্রায় 350 বিদেশি এসে গেছে অলরেডি ঢাকা শহরে। তাদেরকে কোথায় নিয়ে যাব, কোথায় বসাবো, কোথায় আলাপ করবো, সেটা জায়গা পাচ্ছি না কোথাও। শেষে হোটেলের লবিতে আমরা করলাম, এই যেহেতু আর জায়গা পাচ্ছি না। তখন থেকে ঠিক করলাম যে এই ধস্তাধস্তি করার চাইতে দেশের ভেতরে, কারণ খুব ইম্পর্টেন্ট লোকজন এসেছিল, জাতিসংঘের লোকজন এসেছিল, বিভিন্ন প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের লোকজন এসেছিল। তাদের নিয়ে আমরা খুব এম্বারাস হলাম যে তাদের যেসব কথা শুনতে পাচ্ছি না আমরা, কারণ তাদেরকে তো কথা বলার জন্য আনছি। তখন মনে করলাম যে এটা করা ঠিক হবে না, বাইরে সেই থেকে আমরা বাইরে করি। 83 বছর অতিক্রম করে 84 বছরে পদার্পণ করলো। এর মধ্যে 52-53 বছর কেটে গেল স্বাধীন বাংলাদেশ। তো স্বাধীন বাংলাদেশের জন্মের সময় আপনার একটা গুরুত্বপূর্ণ অবস্থান ছিল। আপনার কি ওই কথা কখনো মনে হয় বা আজকে মনে পড়ে? আজকেও তো বললাম সেই স্বাধীন বাংলাদেশ কীভাবে হলো, তার পরিস্থিতি কী ছিল, তখনকার যে খাদ্যাভাব কেন হলো, সেই প্রসঙ্গে ইরির কথা বললাম, যে ইরিধান এসছে, ইরিধানের চাষ শুরু হলো বলে সেখানে আমাদের চাষ শুরু, আমরা কিন্তু যাত্রা শুরু করেছিলাম ইরিধান দিয়ে, কৃষককে ইরিধান রোপণ শেখাতে গিয়ে এই পাশের জোবরা গ্রামের মধ্যে। এবং তেভাগা পদ্ধতির চাষের কথা বলছেন। তেভাগা তারপরে আসলো, প্রথম শুরু হলো জাস্ট ধান লাগানো, কারণ এটা সারিবদ্ধভাবে লাগাতে হয়। আগে নিয়ম ছিল যেখানে লেগে লাগিয়ে দিয়ে চলে গেল। আমরা বললাম যে না, এভাবে হবে না, ইরিধানের চাষ করতে হবে, তাহলে ফসল বাড়বে। মানুষ ইরিধানের নাম শুনে না, কিচ্ছু না। তখন বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে নিয়ে আসলাম মাঠে। এই যে তখন কাদা মাটির মধ্যে পা ঢোকানোর প্রথম অভিজ্ঞতা হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। সব অবাক হয়ে গেল, এখানে MA পড়তে এসছে, BA পড়তে এসছে, তারা এখন মাঠে গিয়ে চাষির সঙ্গে কাজ করছে। এটা কোন ধরনের বিশ্ববিদ্যালয় হলো? কত সালের কথা বলছেন? এইটা কত হবে, 73-70 যারা এখনও তারা স্মরণ করে সেই দিনগুলো, বিশ্ববিদ্যালয়ের সেই দিনগুলো, যখন তারা ইরিধান মাঠের মধ্যে গিয়ে কোনোদিন পা কাদার ভিতরে পা ঢোকায় নেই, এই প্রথম প্যান্ট গুটাইয়া তাদের মাঠের মধ্যে। এর সঙ্গে স্যার গ্রামীণ ব্যাংকের সম্পর্ক এই একটার থেকে একটা আসলো আইডিয়া, যে তখন দেখলাম যে এখানে অনেক লোক, তারা চাষ নাই, তারা মহাজনের কাছ থেকে টাকা নিয়ে জীবন চালায়, এবং এখান থেকে যা পায় সেই নিয়ে জীবন চালায়। তারা হলো চাষি, তাদের জমি নাই। এই ধান যে প্রচুর ধান হলো সেখানে, সেটা মারানোর জন্য গরিব মহিলাদের ডাকা হলো, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম মাড়াই করতো, এবং দিনের শেষে 1 সের 2 সের এরকম ধান দিত বা চাল দিত। এই হলো তাদের রায়। তখন মনে পড়লো যে এদের জন্য কী করা যায়। এদের জন্য করতে গিয়ে নানা রকমের কর্মসূচি আসে। তখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমাকে সবাই চিনত ওই মাঠে নামানোর জন্য, যে আমি কাদামাটির মধ্যে তাদেরকে নামাইছি। গ্রামের লোকজন অবাক হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এসে কাদামাটির মধ্যে তাদের সঙ্গে চাষ করতেছে। শুধু তাদেরকে বোঝানো যে সারিবদ্ধভাবে, আমাদের লোক তো নেই, আমি যে লোক আমি দেবো, আমি লোক আনলাম বিশ্ববিদ্যালয় থেকে। এখনও কিন্তু বাংলাদেশ নানা সংকটের মধ্যে আছে। এই সংকট থেকে উত্তরণের নতুন কোনো চিন্তাভাবনা আপনি করছেন কিনা? এগুলোই তো চিন্তাভাবনা, সংকট উত্তরণ করাই তো আমাদের কাজ। সোশ্যাল বিজনেস মানে হলো সমস্যা হলে সমস্যার সমাধান করা। যেখানে আছে, যেভাবে আছে, সেখান থেকে উদ্ধার পাওয়ার কি আমার কেন, সবাই করতে চায়, করার লোকের অভাব নেই দেশে, কিন্তু যোগান তো লাগবে, আয়োজন তো লাগবে। সেই আয়োজনটা আমরা দেশের মধ্যে করতে পারি না, সেই জন্য বাইরে আসি, এদের সঙ্গে কথা বলি, তারা উৎসাহিত হয়ে যে আজকে 3-0 ক্লাবের কথা বললো, বাংলাদেশি কেউ তো বললো না এখানে, ওরকম অবস্থা।
এবারের যে স্লোগানটা নেওয়া হয়েছে যে বর্তমান অবস্থাকে আপনি ডিস্ট্রাকটিভ বলছেন এবং এর থেকে এক্সিট রুটের কথা বলছেন, এটা কিভাবে সম্ভব বা কেন এর থেকে আমাদের বের হয়ে যেতে হবে? বের হয়ে আসতে হবে যেহেতু আমরা যেই রাস্তা দিয়ে চলছি সেই রাস্তা আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। কাজে আমরা যদি সেটা অনুভব করি যে এটা মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, তাহলে এই পথ থেকে আমাদেরকে সরে অন্য পথে যেতে হবে। এই পথে চলতে থাকলে অনিবার্যভাবে আমরা সেই ধ্বংসের পথে আমরা চলে যাব, এটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটার ব্যতিক্রম আর হবার কোনো সুযোগ নেই। যতই আমরা চেষ্টা করি না কেন, কষ্ট মষ্ট করে কিছুদিন চালাতে পারবো, অবশ্যই সেটা ক্লাস করে যাবো। কিন্তু স্যার সেটা আমরা ভিন্ন রাস্তা, এই ভিন্ন রাস্তার পথগুলো নিয়ে আমরা আলাপ করতেছি। ভিন্ন রাস্তাগুলো কি, এই প্রত্যেকটা আলাপ হচ্ছে যে ভিন্ন রাস্তাগুলো পরিষ্কার করা। আপনারা বাংলাদেশের যে মানুষ, 17 কোটি মানুষ, তাদেরকে তো আপনার মূল কাজ, তো তাদের বিষয়ে আপনার কিছু বলার আছে কিনা আপনার এই জন্মদিনের এই বিশেষ দিন? বিশেষ দিনে আমরা যা করি সেগুলোই তাদের কাছে বোঝানো, তাদের ছেলে মেয়েদেরকে এই 30 ক্লাব ইত্যাদি বোঝানো, নতুন প্রজন্ম সৃষ্টি করা, নতুন পৃথিবী সৃষ্টি করা, যেগুলো আমরা বলছি সেটাই বলতে থাকবো। দুটোই করতে হবে, স্বপ্নও দেখতে হবে, বাস্তবতা নিয়ে কাজ করতে হবে। স্বপ্নের পেছনে ছুটতে হবে, বাস্তব যেটা বাধা আসে সেই বাধার মধ্য দিয়ে চলতে হবে, থামালে তো চলবে না। গ্রামীণ আমেরিকা সম্পর্কে একটা এই অল্প আগে যেটা আমরা শুনলাম দেখলাম, অসাধারণ বিস্ময়কর। তাই এটা কিভাবে সম্ভব হলো? ওই তো ইতিহাস বললাম তো, এটা শুরু হলো তো জ্যাকসন হাইটের ছোট্ট একটা জায়গার ভেতরে আমরা শুরু করলাম। এইরকম সবার মধ্যে আলোচনা হলো যে আপনারা বাংলাদেশে এটা করেন, অন্যান্য দেশেও হচ্ছে শুনছি, আমেরিকাতে কেন করেন না? তাহলে আপনারা ডাকলে আসবো, করবো। তখন কারা বললো? যেখানে বৈঠক হচ্ছে, আলাপ হচ্ছে, একজন আমেরিকান মাঝখান থেকে উঠে দাঁড়ালো, আপনি আমেরিকাতে করেন না কেন? তা আমি কেন করবো না? আপনারা বললে আমরা করবো, আপনারা ডাকেন আমাদেরকে, আমরা আসবো। তা আরেকজন উঠে বললো যে ঠিক আছে, আমি ডাকলাম, আসেন আমরা সব কথা বলি। পরে কথা বললাম, ওদের টাকা বলছে, টাকা আমি দেবো।